তুমি কি আমার কথা শুনবে না? সে কবে থেকে তোমাকে বলছি, মা চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই, কিন্তু তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে, নাকি আমি একাই চলে যাব বলো তো? কি বললি তুই মিতা? একা একা ঘুরতে যাবি? খুব সাহস হয়ে গেছে তোর, তাই না? আর খুব বড় হয়ে গেছিস তুই নাকি? দেখছিস তো আমি সারাদিন জমির কাজে কত ব্যস্ত থাকি, তোকে নিয়ে ঘুরতে যাব কখন? হ্যাঁ, এখন অযথা কথা না বাড়িয়ে যা যা এখান থেকে। আমাকে জমির কাজ করতে দে, এখন পুরো জমি চাষ করা বাকি আছে আমার। বিমলার কথা শুনে মিতা সেখান থেকে চলে যায়। বিমলা তার মেয়ে মিতাকে নিয়ে পীরগঞ্জ গ্রামে থাকতো। বিমলার স্বামী মারা গেছে বেশ কয়েক মাস হলো। না, মাকে বলে কোনো লাভ হবে না। মা সব সময় আমাকে ব্যস্ততা দেখায়। আমি মাকে না জানিয়ে একা একাই ঘুরতে যাব। মা কিছুই বুঝতে পারবে না, কারণ মা তো সারাদিন জমির কাজেই ব্যস্ত থাকে। এরপর মিতা একা একা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। আর হঠাৎই একদিন মিতা বিমলাকে না জানিয়ে রূপসা নদীর পাড়ে ঘুরতে যায়। সত্যি নদীর পাড়টা ভীষণই সুন্দর, ঘুরতে এসে ভালোই লাগছে আমার। তবে মায়ের সাথে আসলে এভাবে নিজের মতো করে ঘুরতেই পারতাম না। ভালোই হয়েছে মায়ের সাথে ঘুরতে আসিনি। যাই, এখন নিজের মতো করে নদীর পাড়টা একটু ঘুরে দেখি। এরপর মিতা নদীর পাড়ে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে হঠাৎই মিতা একটা পুঁটলি কুড়িয়ে পায়। ও মা, এগুলো তো দেখছি ফসলের বীজ। কে আবার ফসলের বীজগুলো এভাবে নদীর ধারে ফেলে রেখে গেছে? তবে বীজগুলো পেয়ে ভালোই হলো। আমি আমাদের জমির একটা কোনায় এইসব বীজ রোপণ করব। আর এসব বীজ থেকে ফসল হলে মা নিশ্চয়ই অনেক খুশি হবে। এসব ভেবে মিতা বীজের পুঁটলিটা নিয়ে বাড়ি ফিরে যায়। আর মিতা তার ভাবনা মতোই তাদের জমির এক কোণে বীজগুলো রোপণ করে। আর কদিন পরে বীজ থেকে মরিচ গাছ বের হয়। আমি তো আমার জমিতে টমেটোর বীজ লাগিয়েছিলাম, পুরো জমিতে টমেটোর গাছ হয়েছে, কিন্তু এই কোনাটাতে এমন মরিচ গাছ হলো কোথা থেকে? অবাক হয়ো না মা, এদিকে আমি মরিচ গাছগুলো লাগিয়েছিলাম, তাই মরিচ গাছ হয়েছে মা। এবার আমরা টমেটোর সাথে মরিচও চাষ করব। ভালো হবে না বলো মা? তা তো হবেই, টমেটোর সাথে এবার আমি মরিচও বিক্রি করতে পারবো। এরপর বিমলা টমেটোর চারার সাথে সাথে মরিচ গাছের পরিচর্যা করতে থাকে। আর দেখতে দেখতে মরিচ গাছগুলো বড় হয়, কিন্তু মরিচ গাছে মরিচের বদলে কালো জাম ধরে। সে কি কাণ্ড বিমলা দিদি, এসব কি দেখছি? মরিচ গাছে কালো জাম, এমন অনিষ্ট কাণ্ড তো আমি কখনো দেখিনি বাবা। অনিষ্ট কেন বলছো গো কাকিমা? এক গাছে আরেক ফল ধরেছে, তাতে কি হয়েছে? এ আর খারাপ কি বলো? ভালোই তো হয়েছে। বুঝি না বাপু, তোমার ব্যাপার স্যাপার, এমন কাণ্ড আমি কখনোই দেখিনি। না জানি মরিচ গাছে এসব কালো জাম কি অনিষ্টই না বয়ে আনবে। এদিকে মিতা মরিচ গাছের টকটকে কালো জাম দেখে আর লোভ সামলাতে পারে না। মা দেখো দেখো, মরিচ গাছে কালো জামগুলো ধরতে না ধরতে কিভাবে পেকে টসটস হয়ে গেছে। আজ আমি সবগুলো কালো জাম তুলে নিব মা, আর মজা করে কালো জামগুলো খাবো। এরপর মিতা মরিচ গাছ থেকে সবগুলো কালো জাম তুলে ঝুড়িতে রাখে। আর ঠিক তখনই সব থেকে বড় অনিষ্ট ঘটে। সবগুলো কালো জাম থেকে এক ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে। অবশেষে আমি জন্ম লাভ করলাম। রাক্ষস মা তো আমার পূর্বেই বলেছিল মরিচ গাছে কালো জাম থেকে আমার পূর্ব জন্ম হবে। অবশেষে আমি পূর্ব জন্ম লাভ করলাম। এবার আমি আমার ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। এই কথা বলে রাক্ষসী অদৃশ্য হয়ে যায়। আর এই পুনর্জন্ম রাক্ষসীকে পাশের জমি থেকে রাগিনী স্পষ্টভাবে দেখতে পায়। আমি ঠিক ধরেছিলাম কোনো না কোনো অনিষ্ট ঘটবেই, ঠিক তাই ঘটলো। এবার তুই কি করবি মিতা? না জানি এই রাক্ষসী এবার আমাদের গ্রামে কি তাণ্ডবই বা চালাবে। না, গ্রামের সকলকে রাক্ষসীর ব্যাপারে জানাতেই হবে, আর সবাইকে সতর্ক করে দিতে হবে। এরপর রাগিনী গ্রামবাসীদের রাক্ষসীর পূর্বজন্মের ব্যাপারে সব কথা বলে দেয়। হায় হায় হায়, রাক্ষসী আমার এ কি সর্বনাশ করলো! আমার একমাত্র গাভীটাকে রাক্ষসী নিয়ে চলে গেল। গাভীটা আমায় কত দুধ দিত,
সব হয়েছে শয়তান মিতার জন্য। এবার মিতার একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো ওই রাক্ষসীর কবলে শুধু পশু নয়, একদিন আমাদেরও সবার প্রাণ যাবে। এই কথা বলে রাগিনী মোড়লের বাড়ি যায় আর মোড়লকে বিচার দেয়। মোড়ল খুবই বিরক্ত হয় আর একদিন রেগে মিতাদের বাড়িতে যায়। হ্যাঁ রে বিমলা, তোদের নামে বিচার শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোরা কেন রাক্ষসীর পূর্বজন্ম দিয়েছিস বলতো? আর রাক্ষসী আমার সুন্দর গ্রামের উপর তাণ্ডব চালিয়ে গ্রামটিকে একেবারে শ্মশান বানিয়ে দিয়েছে। তাই তোরা যখন ওই রাক্ষসীর পূর্বজন্ম দিয়েছিস, তবে তোরাই রাক্ষসীকে গ্রাম থেকে বের করবি অথবা রাক্ষসীকে হত্যা করবি, নয়তো আমি আর আমার গ্রামবাসী মিলে তোকে কিন্তু হত্যা করব। এসব হুমকি দিয়ে মোড়ল চলে যায় আর মোড়লের হুমকি শুনে মিতা এবং বিমলার গলা শুকিয়ে যায়। এবার কি হবে মা? ওই শয়তান রাক্ষসীর জন্য কি আমরা অকালে প্রাণ হারাবো নাকি? জানি না রে মা, কেন যে তুই মরিচ বীজগুলো লাগাতে গেলি আর কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার আমরা কিভাবে ওই রাক্ষসীকে থামাবো আর মানুষ হয়ে কি করে বা ওই রাক্ষসীর মোকাবেলা করব বলতো? এদিকে রাক্ষসী তাণ্ডব দিন দিন বাড়তেই থাকে। পশুদের পাশাপাশি রাক্ষসী ছোট ছোট বাচ্চাদের ধরেও খেয়ে ফেলতে শুরু করে। আর এদিকে গ্রামবাসীরা ক্ষেপে যায় আর মোড়লের হুকুমে মিতা আর বিমলাকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করে আর বড় অগ্নিকুণ্ড সাজিয়ে মিতা আর বিমলাকে সেখানে নিয়ে আসে। থামো তোমরা, থামো! এই অন্যায় তোমরা করো না। তোমরা এত নিষ্ঠুর! তোমরা কি করে এমন জীবিত দুটো মানুষকে আগুনে নিক্ষেপ করতে চাইছো? হ্যাঁ, কি করেছে এই অসহায় মানুষ দুটো? এরপর গ্রামবাসীরা রাক্ষসীর ব্যাপারে সব কথা পরীকে খুলে বলে। কি তোমরা ওই রাক্ষসীর জন্য সাধারণ দুটো মানুষকে হত্যা করতে চাইছো? তবে শান্ত হও তোমরা। আমি হত্যা করব ওই রাক্ষসীটাকে, তাও আবার এই অগ্নিকুণ্ডে পুড়িয়ে। বুঝতে পেরেছো? এ কথা বলে পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে রাক্ষসীকে আহ্বান করে আর মুহূর্তেই রাক্ষসী সেখানে উপস্থিত হয়। কার এত বড় সাহস যে নিজে প্রাণ দিতে আমাকে আহ্বান করেছে? তাকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এ কি বলি? তাহলে তুই আমাকে আহ্বান করেছিস? আজ তবে তোর নিস্তার নেই। রাক্ষসীর কথা শুনে পরী ভীষণই রেগে যায় আর জাদুর লাঠির সাহায্যে রাক্ষসীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আর আগুনে পুড়িয়ে রাক্ষসী ধ্বংস হয়ে যায় আর গ্রামবাসীরাও মিতা আর বিমলাকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জীবজন্তু তারা সবাই মিলেমিশে থাকতো, একে অপরের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন কোথা থেকে যেন এক বিশাল আকৃতির কাক সে বনে এসে প্রবেশ করলো আর দানব কাককে বলল, বাহ, এই বনটা দেখতে তো ভারী সুন্দর মনে হচ্ছে। এখানে অনেক ধরনের পশু পাখি বসবাস করে। এখন থেকে আমি এখানেই থাকবো। আমার আর খাবারের কোনো অভাব হবে না। যাই, বনের ওদিকে ঘুরে দেখে আসি। অনেক দূর থেকে উড়ে এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই বলি কাক বনের ভিতর দিয়ে উঠতে লাগলো। কিছু দূর উড়ে এসে দেখতে পেল একটি হরিণ ছানা বনের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আরে, এ দেখি মেঘনা চাইতে জল, একটা হরিণ ছানা দেখছি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে খেয়েই আমার প্রথম ভোজনটা শুরু করি। এই বলে কাক হরিণ ছানার ওপর আক্রমণ করলো আর হরিণ ছানা কাকের খাবার হলো। পরদিন সকালে টুনি তার বাসায় বসে আছে আর তার ডিমে তা দিচ্ছে। ঠিক তখন সেখান দিয়ে এক হরিণ যাচ্ছিল। টুনি হরিণকে দেখে বলল, ও হরিণ ভাই, অনেকদিন পর তোমার দেখা মিলল যে। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না টুনি, আমার মনটা ভালো নেই। কেন হরিণ ভাই, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন?
তুমি হয়তো জানো না টুনি, আমাদের এই জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। আর সেদিন সে আমার এক ছানাকে শিকার করে খেয়ে ফেলেছে। তাই তো অনেক দুশ্চিন্তায় আছি, আর বোধহয় এই জঙ্গলে শান্তিতে বসবাস করা যাবে না। তুমি এসব কি বলছো হরিণ ভাইয়া? এই আতঙ্কের খবরটা তো খুব খারাপ। এতদিন আমরা সুখে শান্তিতে ছিলাম, এবার বোধহয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো টুনি, বলা তো যায় না ওই রাক্ষসী কাকটা আবার কখন এসে তোমার বাসায় হানা দেয়। বনের অন্য প্রাণীদেরকেও খবরটা দিতে হবে। এই বলে হরিণ সেখান থেকে সামনের দিকে রওনা দিল। অন্যদিকে কাক একটা বাঘের ছানাকে শিকার করেছে। আহ, কি আনন্দ! এই বনে দেখছি শিকারের কোনো অভাব নেই। চারদিকে শুধু খাবার আর খাবার। এভাবে প্রতিদিন শিকার ধরে ধরে খেতে পারলে আমার শরীরটা আরো বিশাল হয়ে যাবে। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে তার কি বলবো। দূর থেকে এক শিয়াল তাকে এসব কাণ্ড দেখতে পেল আর বলতে লাগলো, হাই হাই হাই, এই দানব কাক দেখছি বাঘের ছানাকেও ছাড়েনি। এবার দেখছি আমাদের ছানাপোনাদের এই রাক্ষসীর হাত থেকে বাঁচানো যাবে না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে সংবাদটা দেই। শিয়াল তাড়াতাড়ি বাঘের ওখানে চলে আসে। বাঘ মশাই, বাঘ মশাই, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বল, অনেকদিন হলো কোনো খারাপ সংবাদ কানে আসেনি। বাঘ মশাই, আমাদের জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। কাক ঢুকে পড়েছে? তাতে কি হয়েছে? এই সংবাদ নিয়ে তুই আমার কাছে এসেছিস? বাঘ মশাই, এ যে সে কাক নয়। এই একটু আগে দেখে এলাম সে তোমার ছানাকে শিকার করে খাচ্ছে। বলিস কি? ওই কাকের এত বড় সাহস! ও আমার ছানাকে শিকার করে খেয়েছে। ওকে তো আমি ছাড়বো না। ওর কলিজা আমি বের করে খাবো। তুমি তাকে ধরতে গেলে তো সে ফরত করে মরে যাবে। তাহলে তুই একটা বুদ্ধি দে যে আমি কিভাবে ওই কাককে ধরতে পারি। বাঘ মশাই, এখন তো আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। আসবে কি করে? তোর মাথায় তো গোবর ভোট। কেন যে সবাই তোকে শিয়াল পণ্ডিত বলে ডাকে আমি কিছুই বুঝি না। আমি ওই কাককে কিছুতেই ছাড়বো না। ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। এদিকে টুনি তার বাসায় বসে ডিম দুটোকে পাহারা দিচ্ছে। আজ 2 দিন হয়ে গেছে বাসা থেকে বের হয়নি। এদিকে আমার খুব খিদে পেয়েছে। যাই, বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে খেয়ে আসি। এই বলে টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। টুনি সেখান থেকে যেতেই সেই রাক্ষসী কাক উড়ে এসে টুনি যেই গাছে বাসা বেঁধে থাকে সেই গাছের সামনে এসে বসলো। তখন সে টুনির ডিম দুটোকে দেখতে পেল। আরে বাহ, এখানে তো পুষ্কের 2টো ডিম দেখতে পাচ্ছি। অনেকদিন হলো কোনো ডিম খাইনি। আজ আইস করে এই ডিম দুটো দিয়ে পায়েস খাবো। এই বলে কাক ডিম দুটোকে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর টুনি খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে। তখন সে দেখলো তার বাসায় ডিম দুটো নেই। হাই হাই, আমার ডিম দুটো কোথায় গেল? নিশ্চয় ওই কাকটা আমার বাসায় এসেছিল আর আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা ছানাপোনা রাখতে পারবো না। এভাবে বসে থাকলে তো চলবে না। এই কাককে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে টুনি বাঘের ওখানে চলে গেল। বাঘমশাই, বাঘমশাই, এতদিন ধরে তো আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব আকৃতির রাক্ষসী কাকটা আসার পরে আমাদের শান্তি অশান্তিতে পরিণত হয়েছে আর সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। ওই কাকটা তো আমার ছানাকেও শিকার করে খেয়ে ফেলেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। জঙ্গলে সবাই কাকটার ভয়ে আছে, অথচ আমার শক্তি থাকার সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। বাঘমশাই, আমি ওই কাককে উচিত শিক্ষা দিব। তুই সামান্য একটা পাখি হয়ে
ওই দানব কাককে উচিত শিক্ষা দিবি বলছিস? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না, আর তুই তোর পুচকে শরীর নিয়ে দানব কাকের কি করবি? বাঘমশাই, শুধু শক্তি দিয়ে সবকিছুর মোকাবেলা করা যায় না, তার জন্য বুদ্ধিও লাগে। তোর কথা শুনে ভালো লাগলো। তুই যদি সত্যি ওই কাককে উচিত শিক্ষা দিতে পারিস তাহলে আমি তোকে ওই বনের বুদ্ধির রাজা বানিয়ে দেব। ঠিক আছে বাঘমশাই, এখন আমি চলি, এবার আমার অনেক কাজ। এই বলে টুনি বাঘের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। টুনি সব জায়গায় খুঁজে খুঁজে সেই দানব কাককে খুঁজে বের করলো। বাহ, এ দেখছি মেঘনা চাইতে জল। টুনি, এবার তোকে খাবো। আরে থামুন কাকমশাই, থামুন। আমাকে খেয়ে আপনার পেটে এক কণাও ভরবে না। আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। কাল আমার বাসায় আপনার দাওয়াত। আমি আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছি। বিনিময়ে আপনি আমাকে স্বীকার করবেন না, এটা আপনাকে কথা দিতে হবে। তুই ঠিকই বলেছিস। তোকে খেয়ে আমার পেটের এক কোণাও ভরবে না। তোকে আমি ছাড়তে পারি এক শর্তে, যদি প্রতিদিন তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করিস। আপনি যেমনটি বলবেন আমি তেমনটাই করব। কাকমশাই, আমি আপনার কথায় রাজি। কাল তাহলে আপনি আমার বাসায় আসবেন। আমি এখন চলি কাকমশাই। এই বলে টুনি চলে গেল। পরদিন সকালে কাক মহা আনন্দে টুনির বাসার সামনে চলে আসলো। বাহ টুনি, বাহ, তুই দেখছি তোর কথা রেখেছিস। আমার জন্য তুই এত সব খাবারের ব্যবস্থা করেছিস, আমার তো আর তর হয়েছে না। হ্যাঁ হ্যাঁ কাকমশাই, এবার তাহলে খাওয়া শুরু করে দিন। কাক তখন টুনির আনা খাবার খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সব খাবার খেয়ে শেষ করে ফেললো। কাকমশাই, খাবার কেমন হয়েছে? টুনি, খাবার তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আমি তো চোখে ঝাপসা দেখছি, আর আমার বুকটা খুব জ্বালা পোড়া করছে। ওরে ওরে টুনি, আমাকে ধর, আমি তো মরে যাচ্ছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তুমি দিয়ে যাও প্রাণ। আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। কাক তখন মাটিতে লুটিয়ে পড়লো এবং মারা গেল। কাকের মৃত্যুর সংবাদ শুনে সবাই ছুটে এলো টুনির বাসার ওখানে। সাবাস টুনি, তুই বদমাইশ কাককে উচিত শিক্ষা দিয়েছিস। তুই প্রমাণ করে দিয়েছিস শুধু শক্তি দিয়েই লড়াই করা যায় না, লড়াই করতে বুদ্ধির প্রয়োজন হয়। আজ থেকে তুই হলি জঙ্গলের বুদ্ধির রাজা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।